Hi, dear students. Today's topic is integration এবং এটি ক্লাস 12 এবং বিভিন্ন বোর্ড এক্সাম এবং জয়েন্টেড এক্সামের জন্য খুবই হেল্পফুল। আজকে আমরা ইন্টিগ্রেশন টপিকটা নিয়ে আলোচনা করব। এবং ইন্টিগ্রেশন জিনিসটা বেসিক্যালি ডেরিভেটিভ তার ঠিক রিভার্স প্রসেস, যেমন অ্যাডিশনের রিভার্স প্রসেস সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশনের রিভার্স প্রসেস আমরা বলতে পারি ডিভিশন। ঠিক সমস্ত ম্যাথামেটিক্যাল অপারেশন বা ওয়ার্কসের একটা রিভার্স প্রসেস থাকে, যাতে আমরা ঠিক ব্যাক পজিশনে ফিরে আসতে পারি। তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটি হলো ডেরিভেটিভের রিভার্স প্রসেস। মানে এরকম একটা এক্সাম্পল আকারে আমরা বলতে পারি যে, যেমন সাইন এক্সের ডেরিভেটিভ করলে আমরা কস এক্স পাই, তাহলে কি বলতে পারি যে কস এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাবো। ওকে, তো আমি বিষয়টা নিয়ে আরেকটু এলাবোরেটলি ঢুকছি। ওকে, ইন্টিগ্রেশন টপিকটা আমাদের বিভিন্ন কাজেও খুব লেগে থাকে। ক্যালকুলাসের বিভিন্ন প্রবলেম সলভের জন্য আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নিই, যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এমনকি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্য নিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করে থাকি, যেমন ফিজিক্সের প্রবলেমস, বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিসের প্রবলেমস, ভ্যারাইটিস ফিজিক্সের প্রবলেমস, ফিজিক্যাল কেমিস্ট্রির বিভিন্ন প্রবলেমসকে আমরা সলভ করতে পারি ম্যাথামেটিক্যালি। আমরা ইকোনমিক্সের বিভিন্ন প্রবলেমকে সলভ করতে কাজে লাগাতে পারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এর বাইরেও ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভূমিকা বিভিন্ন জায়গায় খুবই অনস্বীকার্য। এর বাইরে বিভিন্ন অ্যাপ্লিকেশনাল ক্যালকুলাসের জন্য আমাদের ইন্টিগ্রেশনের ভূমিকা রয়েছে। বিশেষত বিভিন্ন জ্যামিতিক চিত্রের এরিয়া নির্ণয়ের সূত্র তৈরি হয়েছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। এমনকি ভলিউম নির্ণয়ের সূত্র তৈরি হয়েছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। এর বাইরেও বিভিন্ন ভেক্টর প্রপার্টি, এমনকি ভেক্টরের সাথে ক্যালকুলাস মিশে গিয়ে ভেক্টর ক্যালকুলাস হয়ে বিভিন্ন ভেক্টর কনসেপ্টের উপর বেস করে আমরা ফিজিক্সের বিভিন্ন ডিসকাশনের জন্য, এমনকি বিভিন্ন ম্যাথামেটিক্যাল হায়ার ডিসকাশনের জন্য ইন্টিগ্রেশন খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। তাই এইটিকে বোঝা, জানা, প্র্যাকটিস করা, ফিল করা প্রতিটা জিনিসই খুবই দরকার। এবং তার পাশাপাশি অবশ্যই ফর্মুলা তো মনে রাখতেই হবে, এবং সেগুলো কীভাবে মনে রাখা যায় সেগুলোরও ভাবনা চিন্তা বা প্রসেস সবসময় মাথায় রাখা দরকারি। আচ্ছা, ইন্টিগ্রেশনটা বেসিক্যালি কি, যেটা বলছিলাম, ইন্টিগ্রেশনটা বেসিক্যালি বলতে পারি ডেরিভেটিভের একটা রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। ওকে, এখন কি রিভার্স প্রসেস, যেমন আমরা জানি যে অলরেডি যে সাইন এক্সের যেমন ডেরিভেটিভ করলে আমরা কি পাই, যেমন ডি বাই ডিএক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ করলে আমরা কি পাই, কস এক্স। এবার তাহলে রিভার্স প্রসেস যখন, তাহলে কস এক্সের আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, সাইন এক্স। মানে এই যে ইন্টিগ্রেশন, এইটাকে কিভাবে ডিনোট করা হবে, মানে এটি কোন প্রতীকের সাহায্যে ইন্টিগ্রেশন যে করছি সেটা বোঝানো হবে, অথবা যাকে ইন্টিগ্রেশন করছি সেটি কোন ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন করছি। কারণ আমরা অলরেডি জেনেছি যে ডেরিভেটিভ হয় কিন্তু কোনো একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল বা চলরাশির সাপেক্ষে। যেমন এখানে এক্স চলরাশি আছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি বলেই কস এক্স হয়েছে। এখানে যদি চলরাশি আলাদা থাকতো, যে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে যেতাম বা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু মান বা এখানে আলাদা রকমভাবে লিখতাম। তো এই জিনিসটা খুব বোঝা দরকারি যে ইন্টিগ্রেশনের চিহ্নটা কি, আর ইন্টিগ্রেশনটা যে করব সেটি কোন ভ্যারিয়েবলের সাপেক্ষে করব, সেইটাই বোঝানোর জন্য মূলত দুটো বিষয়কে ইউজ করা হয়। একটি হলো ইন্টিগ্রেশনের চিহ্ন, এরকম টাইপের এটা দেখতে হয় ইন্টিগ্রেশন চিহ্ন। এবং যখনই এই সাইনটা দেখব তখনই বুঝে যাব যে কোনো একটি ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হবে, মানে কোন ভ্যারিয়েবলের সাপেক্ষে হবে, সেইটা বুঝবো হলো এখানটায় এইটিকে দেখে। এখানে কি আছে, এক্স, তাহলে এটা আমি কি বুঝবো যে এখানে ইন্টিগ্রেশন হচ্ছে কার সাপেক্ষে, এক্স ভ্যারিয়েবল বা এক্স চলরাশির সাপেক্ষে। যেখানে যেমন ডেরিভেটিভের সময় নিচটা খেয়াল করতাম এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, এখানটা আমরা কি খেয়াল করব যে এই এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। কার ইন্টিগ্রেশন হচ্ছে বা যার ইন্টিগ্রেশন হবে বা যাকে ইন্টিগ্রেশন করতে হবে সেটি ঠিক এই চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্ন আর এই ডিএক্স তার ঠিক মাঝখানে বসবে।
এফ এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে হলো এটা স্টার্টিং, মানে ইন্টিগ্রেশন স্টার্ট হচ্ছে। কার ইন্টিগ্রেশন হচ্ছে? এই ফাংশনটার ইন্টিগ্রেশন হচ্ছে। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে? এক্স এর সাপেক্ষে, তাই লেখা হয়েছে ডিএক্স। যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে সাপোজ একটা ওয়াই এর ফাংশনই থাকবে, তাহলে এফ ওয়াই, তাহলে কি ওয়াই এর সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই লিখবো আমরা অবশ্যই। ওকে, তাহলে আমরা এখানটায় কি বলতে পারি? এই যে এখন সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স পাচ্ছি, আমরা কি শিখলাম যে কস এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাবো। তা সেটা কিভাবে লিখবো? এরকম লেখা যেতে পারে যে কস এক্স ইন্টিগ্রেশন, এভাবে পড়বো যে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইকুয়ালস টু কী হবে? সাইন এক্স। এবং বি কেয়ারফুল, শুধুমাত্র সাইন এক্স নয়, যখনই ইন্টিগ্রেশন করা হবে, বি কেয়ারফুল, যখনই ইন্টিগ্রেশন করা হবে তখনই এই ফাংশনটা লেখার সঙ্গে সঙ্গে, বা যে ফাংশনই লিখি না কেন সেটা লেখার সঙ্গে সঙ্গে একটা কনস্ট্যান্টকে লিখতেই হবে। এই কনস্ট্যান্ট যদি লেখা না হয় তবে কিন্তু মার্কস তো কাটবেই, এইটা ক্যাটাগরিক্যালিও একটি ভুল জিনিসকে রিপ্রেজেন্ট করবে। যদি জ্যামিতিকভাবে বোঝার চেষ্টা করি, যেটা পরবর্তীকালে প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে একটি ভুল জিনিসকে রিপ্রেজেন্ট করবে। তাই কনস্ট্যান্ট কিন্তু প্লাস কনস্ট্যান্ট প্লাস একটা সি লিখতেই হবে। এখানে সি এনি আরবিটারি কনস্ট্যান্ট, যে কোনো একটি স্বেচ্ছ ধ্রুবক বা সমাকল ধ্রুবক বলা হয় এখানে। ওকে, যেমন আমি আরও একটি এক্সাম্পল দিই। সাপোজ আমরা অলরেডি জানি যে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে আবার ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে কী পাবো? ই টু দি পাওয়ার এক্সই পাবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কী লিখবো? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি অ্যাগেন। যখনই কারো ইন্টিগ্রেশন হবে সঙ্গে সঙ্গে আমরা কী লিখবো? প্লাস সি। ওকে, কেউ জিনিসটাকে এভাবেও লক্ষ্য করতে পারো যে যেমন সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স হয়, কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে জিরো হয়, তার মানে এখানে কিন্তু কোনো কিছু অস্তিত্ব নেই, তার মানে জিরোই আছে। কেউ এভাবে চাইলে লক্ষ্য করতে পারো, তাই প্লাস সিটাকে লেখাটা ম্যান্ডেটারি। আচ্ছা, এবার আসা যাক যে একটা অন্য টাইপের সূত্র। যেমন সাপোজ যে এক্স টু দি পাওয়ার, সাপোজ আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে, ডেরিভেটিভ করলে কী পাই? এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে পাই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? ওকে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কী শিখতে পাচ্ছি? এখান থেকে শিখতে পাচ্ছি যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো? এক্স টু দি পাওয়ার এন পাবো। ওকে, আচ্ছা, এনটা তো একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট জিনিস যেমন ডেরিভেটিভের বাইরে থাকে, একটা কনস্ট্যান্ট জিনিস আমরা বলতে পারি ইন্টিগ্রেশনেরও বাইরে থাকে। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু কী পাচ্ছি? এক্স টু দি পাওয়ার এন। তাহলে কি আসছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু কী হবে? এক্স টু দি পাওয়ার এন বাই এন বলতে পারি। তাহলে এখানে কি জানলাম? এখানে জানলাম যে এখানটায় যা পাওয়ার থাকবে তার যদি ইন্টিগ্রেশন করি, মানে এটা কি একটা অ্যালজেব্রিক জিনিসের ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে যা পাওয়ার থাকবে তার যদি ইন্টিগ্রেশন করি, এখানে রেজাল্টে কী পাবো? সেই পাওয়ারের সঙ্গে এক যোগ হচ্ছে। দেখো এন মাইনাস ওয়ান ছিল, এক যোগ করলে কী পাচ্ছি? এন। ওকে, আর ঠিক হরেও কী পাচ্ছি? ওই পাওয়ারের সাথে এক যোগ করলে যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটাই। ওকে, তাহলে এইটাকে আমরা জেনারেলভাবে এইভাবে সূত্রটাকে লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু হয় হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস অবশ্যই সি। এই একই ল, সরি এখানে এক্স টু দি পাওয়ার এন হবে, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনটা কী হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, পাওয়ারের সাথে এক যোগ হয়ে বসে গেছে। যদি আমরা এক্সএস কিউবডের ইন্টিগ্রেশন করতে চাই তাহলে কী হবে? পাওয়ারে এক যোগ হয়ে যাবে, মানে কি এক্স টু দি পাওয়ার ফোর বাই নিচে ফোর প্লাস সি। ক্লিয়ার লজিক? এরকমভাবে আমরা সমস্ত জিনিসের ইন্টিগ্রেশনগুলো কন্টিনিউ করতে পারবো। এর বাইরে আরও কিছু ইন্টিগ্রেশনাল ফর্মুলা আছে, আমি পরপর ডিসকাশন করব। তার আগে আরও একটা জিনিস বলে দিই, যেমন সাপোজ আমি যদি এইটা দিয়েই দেখাই, যেমন সাইন এম এক্সের ডেরিভেটিভ করলে আমরা কি পাই? কস এম এক্স হয়, তারপরে চেন রুল অনুযায়ী এম এক্সের আবার ডেরিভেটিভ,
তাহলে কি আসে এম কস এম এক্স, তাই তো, এম কস এম এক্স। এখন তাহলে বলতে পারি যদি এম কস এম এক্স এর ইন্টিগ্রেশন করি, এম কস এম এক্স এর ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, সাইন এম এক্স। অর্থাৎ যদি এখানে এম এর জায়গায় 5 থাকে তাহলে এখানে কি হবে 5 cos 5x। তাহলে যদি 5 cos 5x এর ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো sin 5x। আচ্ছা 5 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে যেখানে এখানে m একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই যেমন এখানে n ছিল তো এখানে m আছে, তো কনস্ট্যান্ট ভ্যালুটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে এবং এটা দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এখানে কি লিখতে পাচ্ছি cos mx dx ইকুয়ালস টু sin mx বাই m, ওকে, প্লাস সি। তাহলে বিষয়টা কি জানলাম, যখন আমরা এরকম টাইপের একটা অ্যাঙ্গেলের ডেরিভেটিভ করি সেই ভ্যালুটা কি হয় চেন রুল অনুযায়ী ডেরিভেটিভের সময় গুণ হয়ে যায়। যদি এখানে 5x থাকে তাহলে এখানে 5 cos 5x পাই, mx আছে তাই m cos mx পেয়েছি। তাহলে এরকম ভ্যালুটা ডেরিভেটিভের সময় গুণ হয়ে যায়। আর ইন্টিগ্রেশনের সময় কি হবে, ইন্টিগ্রেশন যেহেতু রিভার্স প্রসেস ডেরিভেটিভের, তাহলে মাল্টিপ্লিকেশন মানে গুণেরও ঠিক রিভার্স জিনিসটাই হবে, অর্থাৎ কি ভাগ হয়ে যাবে। তাহলে যখনই আমরা cos mx এর ইন্টিগ্রেশন করব তখনই কি পাবো sin mx তো পাবোই, ওই চেন রুলের ওই কনসেপ্টে ওইটা কি হবে এমটা ভাগে থাকবে, ডেরিভেটিভের সময় তাহলে গুণে থাকছে আর ইন্টিগ্রেশনের সময় তাহলে কি হচ্ছে ভাগে থাকছে, ওকে, আর প্লাস সি তো বটেই। তাহলে এখানে যদি cos 5x এর ইন্টিগ্রেশন থাকে তাহলে কি হবে sin 5x বাই 5, ওকে। আচ্ছা আমরা এবার ইন্টিগ্রেশন রিলেটেড বিভিন্ন ফর্মুলাগুলোতে চলে আসি। ফার্স্ট ওয়ান ইজ ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স, যেখানে ক্যাপিটাল এ একটা কনস্ট্যান্ট। অলরেডি আমি জাস্ট কিছুক্ষণ আগে ডিসকাসের সময় দেখালাম যে কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্টটা কী হয়ে যায় বাইরে বেরিয়ে যায়, যে কাজটা আমাদের ডেরিভেটিভের সময়ও হতো, যে কাজটা আমাদের লিমিট নির্ণয়ের সময়ও হতো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একই ব্যাপার হবে, কোনো ফাংশনের সাথে যে কনস্ট্যান্টটা গুণ আকারে থাকছে সেটি ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে বসে যাবে, তারপরে শুধুমাত্র ফাংশনটির ইন্টিগ্রেশন হবে, ওকে। এর পরের সূত্রটা বলছে যদি অনেকগুলো ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকে তবে সেটা কি বোঝায়, প্রতিটা ফাংশনেরই আলাদা আলাদা ইন্টিগ্রেশন হবে এবং মাঝখানে অ্যাজ ইউজুয়াল যোগ বা বিয়োগ সাইন বসে যাবে, ঠিক যে জিনিসটা আমাদের ডেরিভেটিভ বা লিমিটের সময়ও একইভাবেই ঘটেছে, আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন হবে প্রতিটা ফাংশনের। তারপরে 4 নম্বর যে এক্স টু দি পাওয়ার এন অলরেডি দেখিয়ে এলাম সূত্র, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাই এক্স স্কোয়ারে যদি ইন্টিগ্রেশন দেয় তাহলে আমাদের কি হবে এক্স কিউবড প্লাস ওয়ান হচ্ছে বাই থ্রি, এক্স কিউব প্লাস থ্রি, এক্স কিউব বাই থ্রি প্লাস সি, ওকে। তো তারপরে চলে আসছে ইন্টিগ্রেশন ডিএক্স কী হয়, বি কেয়ারফুল, ইন্টিগ্রেশন ডিএক্স কী হবে, জিনিসটাকে এভাবে দেখা যাক। ইন্টিগ্রেশন ডিএক্সটাকে আমরা ইন্টিগ্রেশন ডিএক্স বলতে আমরা ভাবি যে ডিএক্স মানে কি কিছু নেই, মানে ওয়ান আছে, ওয়ানটাকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স, ওকে। এক্স টু দি পাওয়ার জিরোকে যদি এবার এই ফর্মুলা লাগিয়ে দিই, পাওয়ারে এন ছিল এখানে পাওয়ারে জিরো আছে, তাহলে ফর্মুলা লাগালে কি হবে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান প্লাস সি, ওকে। এবার জিরো প্লাস ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স, নিচে ওয়ান মানে তো ওয়ান, তাহলে এক্স প্লাস সি। দেখো তোমরা তাই পেলে ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বলতে আমরা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এরকমভাবে যেতে পারছি। তাহলে কিন্তু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স কী হয় এক্স প্লাস সি হয়ে যাচ্ছে, ওকে। ইন্টিগ্রেশন ডিএক্স যদি এক্স প্লাস সি হয় তাহলে আমরা কি বলতে পারি একই রকমভাবে ইন্টিগ্রেশন ডিওয়াই কী হবে ওয়াই প্লাস সি, ইন্টিগ্রেশন ডিজেড কী হবে জেড প্লাস সি, ইন্টিগ্রেশন ডি থিটা কী হবে থিটা প্লাস সি। তাহলে যে ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব ঠিক সেই ভ্যারিয়েবলটা যাবে, এখানে ওয়াই ছিল তো এখানে ওয়াই বসেছে, জেড ছিল এখানে জেড বসেছে, এখানে থিটা ছিল তো এখানে থিটা বসেছে, যে ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করছি সেই ভ্যারিয়েবলটা বসছে প্লাস সি হয়ে যাবে। মানে কি যদি অন্য কোনো ফাংশন না থাকে, শুধুমাত্র ডিওয়াই থাকে, শুধুমাত্র ডিজেড থাকে, শুধুমাত্র ডি থিটা থাকে বা শুধুমাত্র ডিএক্স থাকে, অন্য কিছু নেই, মানে আমরা বুঝবো যে কার ইন্টিগ্রেশন করছি, আমরা বেসিক্যালি এইসব জায়গায় ওয়ানের ইন্টিগ্রেশন করছি।
এবং তার ইন্টিগ্রেশন ওয়ানের ইন্টিগ্রেশন করলে কী হবে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছি, সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক বা থিটা হোক, যার সাপেক্ষে করছি ঠিক সেইটা বসে যাবে, মানে এক্স ওয়াই জেড থিটা প্লাস সি বসে যাবে। ক্লিয়ার? এরপরে ভাইটাল জিনিস কি, যে ইন্টিগ্রেশন 1/x dx, এটা তোমাদের খুব সিম্পল একটা জিনিস, যে কারণ log x এর ইন্টিগ্রেশন, সরি log x এর ডেরিভেটিভ কী হয় 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কী হবে, log x প্লাস থিটা হবে। e টু দি পাওয়ার mx কী হবে, e টু দি পাওয়ার mx বাই m, কারণ এটাকে এরকম দেখা যায় e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস সি, অলরেডি আমি দেখিয়ে এলাম। আর কি আছে, পাওয়ারে m আছে, যে পাওয়ারে এক্সট্রা কিছু গুণ আছে, তার মানে কি, যে কনসেপ্টটা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, ডেরিভেটিভের সময় ওই এক্সট্রা জিনিসটা গুণ আকারে চলে যায়, আর ইন্টিগ্রেশনের সময় ওই এক্সট্রা জিনিসটা ভাগ আকারে চলে যায়। এখানে এক্সট্রা জিনিস আছে এম, তাই সেটা ই টু দি পাওয়ার এম এক্স বাই এম হয়ে গেল, এক্সট্রা জিনিসটা ভাগ আকারে চলে গেল। যদি আমাদের ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন দেয়, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 3x তো বসবেই, এক্সের সাথে এক্সট্রা কী গুণ আছে 3, তাহলে সেটা কী হবে, এটা ভাগ হয়ে যাবে, প্লাস তারপরে সি। ক্লিয়ার? এরপরে চলে আসছে এ টু দি পাওয়ার এম এক্স, এ টু দি পাওয়ার এম এক্স এখানে। তার আগে আমাদের বুঝে নিতে হবে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, এটা পরের পেজেই আছে। এ টু দি পাওয়ার এক্স ফার্স্টে হয় এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, কারণ নিশ্চয়ই মনে আছে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের সময় লগ এটা গুণ হতো, তাহলে এখানে ইন্টিগ্রেশন করছি, তাহলে লগ এটা কী হবে, ভাগে চলে যাবে। ওকে, এখন যদি পাওয়ারে এ টু দি পাওয়ার এর পাওয়ারে যদি এম এক্স থাকে, এম মানে অর্থাৎ এম এক্সট্রা রয়েছে, তাহলে বেসিক্যালি কী হবে, 9 নম্বর ফর্মুলা দেখলে বুঝতে পারবে, এ টু দি পাওয়ার এম এক্স বাই লগ এ তো হবেই, এম এক্সট্রা আছে, ডেরিভেটিভে গুণ হতো, তো এখানে ইন্টিগ্রেশন, তার মানে কি ভাগ হবে, তাই এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ হচ্ছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, যেটা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আচ্ছা, সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস এক্স, কারণটা কি, কস এক্সের ডেরিভেটিভে আমরা মাইনাস সাইন এক্স পেতাম, কস এক্সের ডেরিভেটিভে মাইনাস সাইন এক্স পেতাম, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশনে কী হবে, আচ্ছা এই জিনিসটা কীরকম হয় দেখো না, কস এক্সের ডেরিভেটিভ করলে, কস এক্সের ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছিলাম, কস এক্সের ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছিলাম মাইনাস সাইন এক্স, তাই তো, মাইনাস সাইন এক্স। ওকে, এখন তখন আমরা কি বলতে পারি, মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কি পাবো, কস এক্স। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস সাইনটা আছে, মাইনাস মাইনাস আছে, গুণ আছে, মানে কি মাইনাস ওয়ান গুণ আছে, সেটা কি হবে, সেটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে যাবে। এবার বোথ সাইডে মাইনাস যদি আমরা গুণ করে দিই, তাহলে বাস্তবিক পক্ষে কী পাবো, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, সি তো বসবে। ক্লিয়ার? তো এখানে সেই ঘটনাটাই ঘটেছে, যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস কস এক্স প্লাস সি, যদি সাইন এম এক্স থাকে আর এম এক্সট্রা গুণ আছে, তাহলে এমটা কি, এমটা দিয়ে ভাগ হয়ে যাবে, আর কিছুই না। আচ্ছা, কস এক্সের ইন্টিগ্রেশন কী হয়, সাইন এক্স প্লাস সি, অলরেডি ডিসকাস করে এসেছি, কস এম এক্স থাকলে সেই এমটা দিয়ে ভাগ হয়ে যাবে, সাইন এম এক্স বাই এম। আচ্ছা, যেমন এখানে 16 নম্বরে চলে আসি, ট্যান এক্সের ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার এক্স পাই, তাহলে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে কী পাবো, ট্যান এক্স। ওকে, সেক্স স্কোয়ার এম এক্স যদি থাকে, তার ইন্টিগ্রেশন করলে কী পাবো, ট্যান এম এক্স বাই এম, এম এক্সট্রা গুণ আছে, ভাগ হয়েছে। কীরকমভাবে, যেমন আমরা জানি কট এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাই, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে কী পাবো, মাইনাস কট এক্স। কোসেক স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশনে মাইনাস কট এম এক্স বাই এম। আচ্ছা, তারপরে আসে সেই একই রকম বিষয়, যে সেক এক্সের ডেরিভেটিভ করলে কী পাই, সেক এক্সের ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন করলে কী পাবো, শুধু সেক এক্স। ওকে, আচ্ছা, সেক এম এক্সের সেক এম এক্স ট্যান এম এক্স এর ইন্টিগ্রেশন করলে কী পাবো, সেক এম এক্স বাই এম। ওকে, কোসেক এম এক্স কট এম এক্সের ইন্টিগ্রেশনে পাবো মাইনাস কোসেক এম এক্স বাই এম, আর কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন পাবো মাইনাস কোসেক এক্স। তোমরা দেখো এখানে প্রতিটা ফর্মুলাই অ্যাকচুয়ালি ডেরিভেটিভের রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, লাস্টের দিকে প্রতিটা ফর্মুলা।
প্রতিটা লাস্টের দিকের বলি না, প্রতিটা ফর্মুলাই বেসিক্যালি ডেরিভেটিভের রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। ক্লিয়ার? তো আমি চলে যাই, এক্সারসাইজের কিছু অঙ্ক আমি ডিসকাস করে দিচ্ছি, আর এক্সাম্পল তো অবশ্যই ভালো করে দেখবে, তারপরে টাস্ক শুরু করে দেবে। তো টাস্ক দিয়ে দেবো এমসিকিউ ফুল, অতি সংক্ষিপ্ত ফুল, আর সংক্ষিপ্তর এই 14 দাগ পর্যন্ত, সংক্ষিপ্ত 14 দাগ পর্যন্ত শেষ থাকবে টাস্ক। ওকে, নেক্সট দিনের জন্য। আচ্ছা, আমি চলে যাই, এখানটায়ও আমি যেটা নিয়ে ডিসকাস করলাম কিছুক্ষণ আগে সেটাও এখানটায় আপলোড করে দিয়েছি, এখানে দেখে নিতে পারবে ডিসকাশনগুলো। এই যে যেমন সাইন এম এক্সের ডেরিভেটিভ এইটা হয়, কস এম এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এম এক্স বাই এম হবে, এবং ওভারঅল ডিসকাশনগুলো। যাই হোক, কিছু অঙ্কে চলে আসি। এখানে কতগুলো জিনিসকে একটু প্রথমেই মেনশন করে দিই। 3 টাইপের স্কোয়ার ফর্মের উপর অঙ্ক থাকতে পারে ট্রিগোনোমেট্রিক স্কোয়ারের। একটা হতে পারে যে সেক স্কোয়ার থিটা আছে, থিটা থাকুক এক্স থাকুক যেটাই থাকুক, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ থাকবে, তাহলে সেক স্কোয়ার থিটা রয়েছে, ঠিক আছে। একটা হতে পারে কোসেক স্কোয়ার থিটা রয়েছে। এই দুটো দেখো ফর্মুলা কিন্তু অলরেডি জেনে আসলে, ঠিক আছে। আর এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকবে, এখানে থিটা থাকলে এখানেও থিটা থাকবে, ঠিক আছে। এটা নিয়ে ভাবার কোনো ব্যাপার না, ভ্যারিয়েবলটা নিয়ে, যে ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে সেই ভ্যারিয়েবল দিয়েই ফাংশন থাকবে। তো যাই হোক, মূল ব্যাপারটা হলো অপারেটরটা কি, সেক স্কোয়ার আছে আর কোসেক স্কোয়ার আছে। সেক স্কোয়ারের ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ অলরেডি এগুলো ফর্মুলা হিসাবেই মাথায় রাখা খুব দরকারি। আমরা অলরেডি জানি ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা হয়, তাহলে সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কী হবে, ট্যান থিটা। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা পেয়ে যাবো ট্যান থিটা, কোসেক স্কোয়ারও তাই মাইনাস কট থিটা হবে, বা সেক স্কোয়ার এক্স যদি থাকতো ট্যান এক্স হতো, কোসেক স্কোয়ার এক্স থাকলে মাইনাস কট এক্স হতো। তো সেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার এদের স্কোয়ার ফর্ম, সেক আর কোসেকের স্কোয়ার ফর্ম থাকলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো, যদি সেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার না থেকে ট্যান স্কোয়ার বা কট স্কোয়ার থাকে, ট্যান স্কোয়ার থিটা বা ট্যান স্কোয়ার এক্স যদি থাকে, সেটাই থাকুক, ঠিক আছে, ট্যান স্কোয়ার এক্স যদি থাকে, এটাকে আমাদের কি করতে হবে, এমন একটা ফর্মে কনভার্ট করে নিতে হবে যার ফর্মুলা আমরা জানি। ফর্মুলা কথাটার মধ্যেই কিন্তু ফর্ম কথাটা আছে, তাই আমাদের সব সময় অঙ্ককে এমন একটা ফর্মে নিয়ে যেতে হবে যেই ফর্মকে আমরা ফর্মুলায় ফেলতে পারি। ক্লিয়ার লজিক? ট্যান স্কোয়ার এক্সকে আমরা কী লিখতে পারি, ট্যান স্কোয়ার এক্সকে আমরা এরকম লিখতে পারি যে সেক স্কোয়ার এক্স -1। ওকে, তাহলে এবার দুটো জিনিস এক্স স্কোয়ার এক্স একটা, টু ওয়ান একটা, তো দুটো জিনিস কি বিয়োগ আকারে বা যোগ যোগ বিয়োগ আকারে আছে, তার মানে দুটো জিনিসে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো সেক্স স্কোয়ার এক্সের অলরেডি ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা ডাইরেক্ট জানি, কি হয়, ট্যান এক্স হয়। ওকে, আর ওয়ানের অলরেডি আমরা ইন্টিগ্রেশন দেখিয়ে এলাম একটু আগে, যেহেতু ডিএক্সের সাপেক্ষে হচ্ছে তাই কী হবে, ওয়ানের ইন্টিগ্রেশন এক্স হবে প্লাস সি হবে। ক্লিয়ার লজিক? তাহলে ট্যান স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এই কনসেপ্টে আমরা এখানে কট স্কোয়ারকে করছি। কট স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা -1, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা আর ওয়ানের, কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা, ওয়ানের ইন্টিগ্রেশন থিটা মাইনাস থিটা প্লাস সি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এরকমভাবে আমরা ট্যান স্কোয়ার বা কট স্কোয়ারে করতে পারবো। তাহলে কি শিখলাম, সেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার ডাইরেক্ট ফর্মুলা, ট্যান স্কোয়ার আর কট স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতে গেলে কী করতে হবে, সেক আর কোসেকে কনভার্ট করে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে করা। আর কি পড়ে রইলো, সাইন স্কোয়ার বা যদি কস স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের ক্ষেত্রে কী করতে হবে, আমাদের গুণিতক কোণ বা অংশকোণের সূত্রকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আসছি কিছুক্ষণ বাদেই। একটা আমি দেখিয়েছি এক্সারসাইজের অঙ্ক হিসাবে। আচ্ছা, এমসিকিউর একটা অঙ্ক 7 নম্বর অঙ্কটা, যদি সাইন এক্স ডিগ্রি থাকে, সাইন এক্স ডিগ্রি থাকলে আমরা কি করব, এটাকে একটুখানি জুম করে দেখানো যাক। সাইন এক্স ডিগ্রি থাকলে কি করব, সাইন পাই এক্স বাই 180 করে নেবো। ক্লিয়ার? এই জিনিসগুলো ডেরিভেটিভও করেছো তোমরা,
যখনই ডিগ্রিতে থাকবে সেটা কী করতে হবে, রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। এইবার কি হলো, ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমরা সাইন এক্সের কী জানি ইন্টিগ্রেশন শুধু কস এক্স হয়, কিন্তু এক্স তো নেই, কী আছে পাই এক্স বাই 180, তাহলে ওই পাই এক্স বাই 180 বসলো। আর কি যেটা এক্সট্রা গুণ আছে, এক্সট্রা কী গুণ আছে, পাই বাই 180 এক্সট্রা গুণ আছে, তাহলে এক্সট্রা গুণটাই আমাদের কি এখানে এম এর কাজ করছে, এম এর কাজ করছে। তাহলে সেই ভ্যালুটা দিয়ে এখানে কি হবে, ভাগ হয়ে যাবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা বললাম যে ভাগ হয়। ক্লিয়ার? তাহলে কি হয়ে গেল, কস পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই পাই বাই 180। ওকে, পাই এক্স বাই 180 মানে কি কস এক্স এক্স ডিগ্রি আবার লিখতে পারি, আর এটা ঘুরে গিয়ে মাইনাস 180 বাই পাই কস এক্স ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে আসছে হলো যে এমসিকিউ 9 নম্বরে, যে ইন্টিগ্রেশন টু দি পাওয়ার 5 লগ এক্স, লগের ফর্মুলা, পাওয়ারের 5টা আমরা মানে সামনের 5টা পাওয়ারে তুলে দিতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেল। ই আর লগ ক্যান্সেল আউট হয়, তাহলে কি পড়ে থাকে এক্স টু দি পাওয়ার 5। এক্স টু দি পাওয়ার 5-এর ইন্টিগ্রেশন করলে কী পাবো, ওই এক্স টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশনের সূত্র যেটা হয় যে পাওয়ারেও এক যোগ হবে, আবার হরেও এক যোগ হবে, তার মানে কি n+1 পাওয়ারে হবে, হরেও n+1 হবে, তো কী হচ্ছে 5+1 পাওয়ারে, হরেও 5+1, তো এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস সি। ক্লিয়ার? অতি সংক্ষিপ্ত অঙ্কে চলে আসি। অতি সংক্ষিপ্ত অঙ্কের 8-এর দাগ বলছে dy/dx = 3x² + 2। এটা চেয়েছে হলো অ্যাকচুয়ালি ওয়াইকে এক্সের আকারে ফাংশন আকারে লিখতে চেয়েছে। আমরা কি করলাম, লেফট সাইডে dy/dx আছে, ডিএক্সটাকে ক্রস গুণ করে দিলাম, তাহলে ডিওয়াইটা লেফট সাইডে থাকলো, রাইট সাইডে 3x² + 2 ইন্টু ডিএক্স হইলো। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন চিহ্ন এনে নিলাম, আর লিখে দেবো যে উভয় দিকে সমাকল করে পাই। এরকম কাজ আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন অবকল সমীকরণ চ্যাপ্টারে করতে হবে, যেরকম ডিএক্সকে ক্রস গুণ করে দিয়ে উভয় দিকে সমাকল করে পাই বলে এরকম সমাকল চিহ্নকে নিয়ে আসতে হবে, এই সমাকল চিহ্নকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আচ্ছা, লেফট সাইডে কী হচ্ছে, ইন্টিগ্রেশন ডিওয়াই। ইন্টিগ্রেশন ডিওয়াই আমি কিছুক্ষণ আগেই বেশ ভালো মতো ডিসকাস করছিলাম। ইন্টিগ্রেশন ডিওয়াই মানে কি 1-এর ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে কী আসবে ওয়াই, লেফট সাইডে ওয়াই হয়ে গেল। আর রাইট সাইডে কী হলো, যোগ আকারে আছে, তাহলে আলাদা আলাদা ইন্টিগ্রেশন, তাহলে 3 যেহেতু কনস্ট্যান্ট বাইরে গেল x² ইন্টিগ্রেশন, আর এখানে 2 কনস্ট্যান্ট বাইরে গেল শুধু dx এর ইন্টিগ্রেশন, তাহলে এখানে কী হবে x³/3 বাই সূত্র, আর ইন্টিগ্রেশন dx তাহলে 1 ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে 2x, তা আমরা সিম্পলি লিখলে y = x³ + 2x + c লিখতে পারি। ওকে, খুব সহজেই চলে আসছে। 13 নম্বর অতি সংক্ষিপ্ত 13 নম্বর কী বলছে, 2 বাই এটা রয়েছে হলো 2 বাই আমাদের এটা অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 3/4 লিখতে পারি এটাকে, তাই না? এক্স টু দি পাওয়ার এটা এক্স টু দি পাওয়ার 3/4 আমরা লিখতে পারি। আচ্ছা, এটাকে একটু জুম করে নেওয়া যাক। এক্স টু দি পাওয়ার 3/4, এক্স টু দি পাওয়ার 3/4কে আমরা কি লিখতে পারি, 2x টু দি পাওয়ার -3/4 লিখতে পারি। এটা যদি ইন্টিগ্রেশন এবার করি, 2টা তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, পাওয়ারটে এক যোগ হবে, নিচেও এক যোগ হবে, নর্মাল ক্যালকুলেশন এটা পেয়ে যাবো। ওকে, এবার চলে আসছি এই পার্টে। এই পার্টে 17 নম্বর অঙ্কটা দেখাচ্ছে এটা। আচ্ছা, এরকম টাইপের অঙ্ক যখনই থাকবে, এরকম মাল্টিপল ফর্মে রয়েছে, যে একটা জায়গায় হোল স্কোয়ার রয়েছে, কোনো জিনিস গুণ আছে, তো আমরা কি করবো, এরকম যখনই হোল স্কোয়ার, হোল কিউবড, হোল টু দি পাওয়ার 4 যাই দেখি নেবো, আমরা ব্রেক করে দেবো, ফর্মুলায় ব্রেক করে দেবো। হোল স্কোয়ার, হোল কিউবডের ফর্মুলা আমরা জানি, অথবা যদি পাওয়ার 4/5ও থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাস 11-এ বাইনোমিয়ালের সূত্র শিখেছি, দ্বিপদ উপপাদ্য, সেই সূত্র লাগিয়ে দেবো, ওই এনসিআর দিয়ে যেসব সূত্রগুলো গেছে। তো যাই হোক, খুব বেশি জটিল থাকবে না, তো পাওয়ার 2, 3, 4 ম্যাক্সিমাম, তো সেগুলো লাগিয়ে দিয়ে এরকমভাবে ব্রেক করে দেবো। আর বাইরে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, কোনো একটা ফাংশন এরকমভাবেও থাকতে পারে, আবার কোনো একটা ফ্যাক্টর গুণও থাকতে পারে, সাপোজ x-2 রইলো গুণ আকারে, তাহলে কী হবে, বাইরে যা গুণ আকারে থাকে এইটার সাথে এইটা এরকমভাবে সিম্পলি গুণ করে দেবো, নর্মাল পাতি গুণ করে দেবো। ওকে, প্রথমে তার মানে হোল স্কোয়ার, হোল কিউব এগুলো ভাঙাবো, তারপরে কিছু গুণ আকারে যা থাকবে সেগুলো পাতি গুণ করে দেবো। এইবার গুণ করে দেওয়ার পরে দেখবো যে কী কী এক্সপ্রেশন এলো। যেমন এগুলো হোল স্কোয়ার ভাঙানোর পরে এইটা আসছে, তারপরে এইটা আসছে a+b হোল স্কোয়ার, তারপরে এটা আসছে, তারপরে বাইরে এইটা আছে, এটার সাথে এটা যদি গুণ করি, সিম্পলি কী আসছে, √x 2/√x + 1/x√x।
এগুলোকে সব আমরা পাওয়ার ফর্মে লিখবো, এগুলোকে পাওয়ার ফর্মে লেখা বলে। ওকে, রুট এক্স আছে, লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। এখানে কি হয়, 2/√x আছে, ওইটা কি হবে উপরে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আর এখানে কি আছে, x√x আছে, x√x মানে ওটা উপরে গেলে কী হবে, এক্স টু দি পাওয়ার -3/2। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, x√x মানে কি, x√x মানে কি এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, এটা যদি যোগ হয় কি হবে, এই যোগ হয় কি হচ্ছে 1 প্লাস হাফ, পাওয়ারটা যোগ হয়, বেস সেম থাকলে 1 প্লাস হাফ হলে কী হয়, এক্স টু দি পাওয়ার 3/2। আর এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 3/2টা যেহেতু হরে আছে, যেই উপরে পাঠাবো লবে পাঠাবো কী হবে, এটা মাইনাস সাইন চলে আসবে, তো এক্স টু দি পাওয়ার -3/2 হয়েছে। ওকে, এবার আমরা কি লিখতে পাচ্ছি, এবার যেই চলে এলে, এবার এইগুলো তো আর কিছু অসুবিধা নেই, এগুলো ইন্টিগ্রেশন নর্মাল করে দেবো। যেমন এটার কী হবে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। ওকে, এরকমভাবে এটার করবে, এরকমভাবে এটার করবে, সবগুলো কি আলাদা আলাদা যোগ আকারে বসে যাবে, তারপর লাস্টে গিয়ে প্লাস সি। আচ্ছা, আমাদের একটা ইন্টিগ্রেশনের মধ্যে অনেকগুলো অঙ্ক যোগ বিয়োগ আকারে হচ্ছে, কিন্তু প্রতিটার জন্য আলাদা আলাদা সি লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু সব মিলিয়ে গিয়ে আলটিমেটলি একটাই সি লিখবো, একটাই আলটিমেট প্লাস সি থাকবে। ওকে, একটাই কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার। তারপরে চলে আসা যাক 23 নম্বর, যে 5^2x যদি থাকে, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি a⁴x এর সূত্র। a⁴x এর ইন্টিগ্রেশন করলে কি পাই, a⁴x এর ইন্টিগ্রেশন করলে a⁴x বাই লগ এ পাই। ঠিক আছে, এবার যদি a⁴x না থেকে a⁴mx থাকে, তাহলে কী হবে, a⁴mxই বসবে, আর কি mxটা গুণ আছে, তাহলে সেটা কি ইন্টিগ্রেশনে কী হয়, ভাগ হয়ে যায়, ভাই m লগে। তাহলে এখানেও তাই, a⁴mx এর জায়গায় 5 আছে, m এর জায়গায় 2 আছে, তাহলে কি বসবে উপরে 5^2x। ওকে, আর নিচে কি বসবে, এখানে লগ এ বসেছে, তো এখানে কি বসবে, এর জায়গায় তো 5 আছে, লগ 5 বসবে, আর m এর জায়গায় কত 2 আছে, তাহলে এখানে 2 বসবে, তাহলে 5^2x বাই 2 log 5 প্লাস সি। ক্লিয়ার। আচ্ছা, এই যেটা বলছিলাম, সাইন স্কোয়ার ফর্মে থাকলে কি করব, সাইন স্কোয়ার বা কস স্কোয়ার, ওই তখন যেটা বলছিলাম যে সেক স্কোয়ার কোসেক স্কোয়ার ডাইরেক্ট ফর্মুলা, ট্যান স্কোয়ার আর কট স্কোয়ার থাকলে সেক আর কোসেককে কনভার্ট করে নিয়ে ফর্মুলা। এবার যেটা বাকি ছিল যে সাইন স্কোয়ার বা আমাদের কস স্কোয়ার থাকলে কী করবো, এটা আমি জুম করে নিই, তো কী পাচ্ছি, সাইন স্কোয়ার 2x, এটার ক্ষেত্রে একটা হাফ নিয়ে চলে আসবো, এটা বাইরে হাফ গুণ করে দেবো, তাহলে ভেতরে কী হচ্ছে 2sin²2x, দেখো গুণিতক কোণ বা অংশকোণের ফর্মুলায় পড়ে যাবে, তাহলে কী হয়ে যাবে 1 - cos4x হচ্ছে। ঠিক আছে, আর যদি কস স্কোয়ার থাকতো, যদি কস স্কোয়ার থাকতো, আমি কস স্কোয়ার 2x লিখলাম না, কস স্কোয়ার x লিখলাম, এখানে 2x আছে বলে এখানে 4x হয়েছে, এটা ডবল হয়ে যায়, কস স্কোয়ার x লিখলাম, তাহলে কী করবো, বাইরে একটা হাফ গুণ করবো, ভেতরে 2 cos²x, 2 cos²x এর কী হয় গুণিতক কোণের ফর্মুলা 1 + cos2x, এই দুটো কিন্তু ফর্মুলা খুব কাজের। ওকে, তাহলে কস স্কোয়ার থাকলে প্লাস হয়, আর সাইন স্কোয়ার থাকলে কী হয়, মাইনাস হয়। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, হাফ বাইরে গেল, 1 - cos4x এর অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করতে হবে, 1 এর ইন্টিগ্রেশন করলে কী পাই, এক্স, cos4x এর ইন্টিগ্রেশনে কী পাবো, sin4x/4, যেটা এক্সট্রা অ্যাঙ্গেল সেটা বাইরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে sin4x/4, এই হলো সূত্র। এরকমভাবে সাইন স্কোয়ার বা কস স্কোয়ারে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা, এরপরে আসছে হলো যে 28 নম্বর অঙ্ক, যে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x। আচ্ছা, ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় ভালো করে বুঝে নিয়ে, কখনো প্রয়োজনে গুণিতক কোণ অংশকোণ, কখনো প্রয়োজনে যোগফল গুণফলের পারস্পরিক রূপান্তর বা অন্যান্য ত্রিকোণমিতির ফর্মুলাকে ইউজ করতে হতে পারে, এবং ফর্মুলাগুলোকে এমনভাবেই অ্যাপ্লাই করব যাতে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আমরা জানি সেটাকে আবার পরে অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার হচ্ছে, যেমন এই ক্ষেত্রে sec x বাইরে আছে, ভেতরে sec x প্লাস tan x আছে, এখানে দেখা যায় যদি পাতি গুণ করে দিই তাহলে কী হচ্ছে sec²x প্লাস sec x tan x, sec²x এর দেখো ইন্টিগ্রেশন ফর্মুলা তোমাদের জানা, সেটা কী হয় tan x হয়। ওকে, আর sec x tan x এর ইন্টিগ্রেশন কী হয়, sec x হয় প্লাস c। এবং আমি ইন্টিগ্রেশন সলভের সময় সবসময় মাথায় রাখতে বলবো যে ডেরিভেটিভের উল্টো ফর্মুলা, ডেরিভেটিভের উল্টো ফর্মুলা, তাহলে যে জিনিসের অলরেডি ডেরিভেটিভ তোমরা করে রেজাল্ট পেয়েছো, অ্যাকচুয়ালি সেই রেজাল্টগুলোরই এখন ইন্টিগ্রেশন করতে দিয়েছি। ক্লিয়ার, এইটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, এরপরে চলে আসছি যে সংক্ষিপ্তর
একটা অঙ্কে চলে আসছি। সংক্ষিপ্ত অঙ্কটা দিয়েছে যে, আচ্ছা এটা একটু জুম করে নিই। এটা সংক্ষিপ্ত এই অঙ্কটা দিয়েছে 12x² - 7x - 10 / 3x+2। এই ধরনের অ্যালজেব্রিক অঙ্কের ক্ষেত্রে কীভাবে করবো? ডাইরেক্ট ফর্মুলা কিছু নেই, যে u/v ফর্মে দেখতে পাচ্ছি আমরা অঙ্কটাকে। তো এইটা কী করবো, সবসময় দেখবো যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি নাকি। যখনই এরকম অ্যালজেব্রিক ফর্ম দেখবো উৎপাদকে বিশ্লেষণ করতে পারি নাকি। যে জিনিসগুলো লিমিটের ক্ষেত্রেও দেখতাম, নিশ্চয়ই মনে আছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। নর্মাল উৎপাদকে বিশ্লেষণে এবার যা খুশি সূত্র কাজে লাগতে পারে, সেটা a² - b² হতে পারে, সেটা নর্মাল কমন নেওয়া হতে পারে, সেইটা আমাদের বাইনোমিয়াল সেটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টর হতে পারে, মধ্যসহগ বিশ্লেষণ, সেটা আমাদের ভ্যানিশিং মেথড হতে পারে। ঠিক আছে, তো যে কোনো ফর্মুলা বা যে কোনো কনসেপ্টই লাগতে পারে উৎপাদক বিশ্লেষণে। ওকে, তো এবার এটাকে আমরা মিডিল টার্ম করে দিলাম লবে, এইটা পেয়ে যাচ্ছি, নর্মালটা জানা আছে। ওকে, এবার দেখো হরের সাথে ফ্যাক্টরটা কেটে যাচ্ছে, 3x+2, তাহলে পড়ে থাকছে কি 4x - 5। তো 4 তো বাইরে কনস্ট্যান্ট বসে আছে, এবার এক্সের ইন্টিগ্রেশন x²/2 মাইনাস বসলো, 5 কনস্ট্যান্ট। তাহলে বেসিক্যালি অ্যাকচুয়ালি 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে মানে এরকম হচ্ছে, ইন্টিগ্রেশন dx থাকছে। তো ইন্টিগ্রেশন dx কী হয়, x হয় প্লাস c, আলটিমেট অ্যান্সার 2x² - 5x + c। এই হলো ব্যাপার। এরকম টাইপের কাজকর্ম থাকলেই তোমাদের করে নিতে হবে যে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, বা কাটাকাটি করে তারপর অঙ্কটা সলভ করা যাচ্ছে কিনা। আচ্ছা, আরেকটা অঙ্কে চলে আসি। যে এই অঙ্কটা 27, এটা আছে সংক্ষিপ্ত 13 নম্বর অঙ্ক। 27 ² 1 + x, 9 ² 1 - x / 3x। এরকম টাইপের অঙ্ক, এইটার আগেও পিছু দিয়ে বেশ কয়েকটি আছে, সম্ভবত 11, 12, 14, 15 এরকম দাগের অঙ্কগুলো এরকম টাইপের। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশনকে আমরা বেস 3-তে কনভার্ট করতে পারি। যে এখানে হরে অলরেডি 3 আছে, এখানে 27 মানে কি 3³ লিখতে পারি, 9 মানে কি 3² লিখতে পারি। তো এই টাইপের অঙ্কগুলোকে সবসময় কি এটা সেম বেসে কনভার্ট করে নেবে। সেম বেসে কনভার্ট করে নিলে কি সুবিধা, এটাকে 3³ লিখলে পাওয়ারে 3 + 3x হয়ে যাচ্ছে 3³, কারণ পাওয়ারে 3 আর এখানে অলরেডি যে পাওয়ার আছে তারা গুণ হয়ে যায় নিজেদের মধ্যে। আর এখানে 3², তো সেই পাওয়ারের 2, আর এখানে 1 - x গুণ হয়ে গিয়ে 2 - 2x হচ্ছে, আর নিচে 3x। এবার পুরো ব্যাপারটি কী হয়ে গেল, সেম বেসে চলে গেল, মানে সবার বেস কি 3। ওকে, সবার বেস 3। তাহলে এবার কি হবে, যে আমরা এইটা বাই 3x, তাহলে এটা করলে কি হচ্ছে যে 3 এর পাওয়ার হয়ে যাচ্ছে 3 + 2x। ওকে, আর এখানে কি হচ্ছে 3² - 2x / 3x, তাহলে কী হয়ে যায় 2 - 2x - x মানে 2 - 3x। ওকে, তাহলে বেসিক্যালি 3³ 3 + 2x আর 3² 2 - 3x। আচ্ছা, এবার এইটাই কি লিখতে পারি, এইটুকু সাংখ্যমান, তাহলে বাইরে রাখতে পারি 3³, আর এটুকু ইন্টিগ্রেশনের ভেতরে 3² 2x রাখতে পারি। এটুকু সাংখ্যমান 3², এটা বাইরে রাখতে পারি 9, আর 3³ - 3x রাখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, 27 বাইরে রইলো, 3² 2x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, 3² 2x থাকছে, আর কি log 3 থাকছে, এখন বেস 3 তাই log 3, পাওয়ারে যা আছে এক্সট্রা সেটা এখানে বসে গেলো 2, 9 কনস্ট্যান্ট বাইরে থাকছে, 3³ - 3x বলেছে, 3³ - 3x বসলো, বেসে কী আছে 3 তাই log 3 বসলো, পাওয়ারে কী আছে -3 তাই -3 বসলো। তারপরে বেসিক ক্যালকুলেশন করলে আমাদেরকে পেয়ে যাচ্ছে। ওকে, এরকমভাবে সলভ করা যেতে পারে, এবং এরকম টাইপের বেশ কিছু অঙ্ক আরও আছে। তো আমি মোটামুটি কিছু ডেমো এবং মডেল অঙ্ক নিয়ে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করলাম, যে অঙ্কগুলোর সাহায্য নিয়ে এক্সারসাইজে অন্য অঙ্কগুলো সলভ করতে পারবে। এবং ভালো করে প্রথমত এক্সাম্পলগুলোকে দেখো সবাই। ওকে, ফর্মুলাগুলোকে বারবার দেখো, ফর্মুলার ডায়েরিতে লিখে ফেলে প্রতিদিন সকালে বারবার পড়ো এবং প্র্যাকটিস করো। উদাহরণ দেখতে হয় বারবার, এবং তাও পরের দিনের জন্য টাস্ক থাকবে তাহলে সংক্ষিপ্তর এই 14 দাগ শেষ পর্যন্ত। ওকে, আর অতি সংক্ষিপ্ত ফুল, এমসিকিউ ফুল। তবে একটা জিনিস বলার, যে অতি সংক্ষিপ্ত এই জিনিসগুলো কোনো কাজেই লাগবে না, এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে পারো, যে 1-এর দাগ 2, 3, 4, 5, 6, 7, কারণ এগুলো কি বলেছে, এগুলো সংজ্ঞার সাহায্যে সমাকল বলেছে, সংজ্ঞার সাহায্যে সমাকল আসে না, এগুলো বাদ। যা শুরু হবে ঠিক এই জায়গা থেকে শুরু হবে, 8-এর দাগ থেকে।
ওকে, তাহলে এমসিকিউ ফুল অতি সংক্ষিপ্ত 8 থেকে শুরু করে এই 36 দাগ পর্যন্ত, এবং সংক্ষিপ্তর 14 দাগ শেষ। ওকে, বাই।